একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটি করতে এসেছে আমি তানিয়া রহমান, আপনাদের সাথে আছি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে আছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান এবং টেলিকম খাত বিশ্লেষক TIM নুরুল কবির। আমরা আলোচনায় যাব, তবে তার আগে দর্শক দেখিনি একটি প্রতিবেদন। ভারত সরকারের সামরিক নিরাপত্তায় শেখ হাসিনাকে দিল্লির আহমেদাবাদে নেওয়া হয়েছে। রাজনৈতিক আলোচনায় তাকে দিল্লি থেকে সরিয়ে আহমেদাবাদে আনা হয়েছে, এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল পুরোটাই ছিল গুজব। অপরদিকে সেনাবাহিনীর অভিযানে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল সেটিও ছিল গুজব। চলুন দর্শক ফ্যাক্ট চেক দেখে আসি। ভারত সরকারের সামরিক নিরাপত্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লির আহমেদাবাদে নেওয়া হয়েছে। রাজনৈতিক আলোচনায় তাকে দিল্লি থেকে সরিয়ে আহমেদাবাদে নেওয়া হয়েছে, এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি শেখ হাসিনাকে বহনকারী কোনো বিমানের নয়। প্রকৃতপক্ষে ২০২৩ সালে G7 সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপানে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। অপরদিকে সেনাবাহিনীর অভিযানে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটিতে সেনা কর্মকর্তাদের মাটি খুঁড়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করতে দেখা যায়, সদস্যদের অভিযান চালাতে দেখা যায়। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বিএনপির দলীয় কার্যালয় থেকে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের দাবিটি সঠিক নয়। প্রচারিত ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও গাজীপুরের টঙ্গীর একটি বস্তিতে চালানো সেনাবাহিনীর অভিযানের পৃথক দুটি ভিডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে প্রতিশোধ নেওয়া মাত্র শুরু, যেখানে এনসিপি সমন্বয়ক সেখানে কেলানি। বাংলাদেশের প্রতিটি জেলায় এভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি এনসিপির কোনো কর্মীকে মারধরের ঘটনা নয়। প্রকৃতপক্ষে ভারতের হরিয়ানায় গোরক্ষকদের দ্বারা এক ব্যক্তির নির্যাতিত হওয়ার ভিডিওকে এনসিপি কর্মীকে মারধরের ঘটনা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, এবার নাকি গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় নৌবিহারটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় পৌঁছেছে। গাজা জনসাধারণ স্বাগত জানাতে সমুদ্র তীরে জড়ো হয়েছে, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত ভিডিওটি গাজার নয়। প্রকৃতপক্ষে ভিডিওটি তিউনিশিয়ার সিদি বু সাইদ বন্দরে তিউনিশিয়াবাসীর গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নৌবহরকে স্বাগত জানানোর। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা গেল সর্বোচ্চ নিখুঁতভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি। ফেসবুকের পাশাপাশি একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যা তথ্যগুলো আবার বুস্ট করা হচ্ছে, আবার রিপোস্টও হচ্ছে। তানিয়া রহমান, ৭১, ঢাকা। দর্শক, আগেই জানিয়েছি অতিথি হিসেবে আজ আমাদের সাথে আছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান এবং টেলিকম খাত বিশ্লেষক TIM নুরুল কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নুরুল কবির, যেহেতু আপনি এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কাজ করেন, আপনার কাছেই আসলে আমরা প্রথমেই সাধারণ মানুষ হিসেবে জানতে চাই, এই যে AI দিয়ে অনেক আগের তথ্য, অনেক আগের ছবি, অনেক আগের ভিডিও বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে এইটার পেছনে আসলে রাজনৈতিক উদ্দেশ্য, আর্থিক উদ্দেশ্য, নাকি আসলে এক ধরনের সস্তা জনপ্রিয়তা পাবার একটি বিষয় আসলে কাজ করে? ধন্যবাদ। আসলে আমরা যদি 2024 সালে গ্লোবাল রিস্ক রিপোর্টটা দেখি, সেখানে কিন্তু এটা পরিষ্কার করে বলেছে এটা সারা পৃথিবীতে এআইয়ের যে উত্থানটা হচ্ছে এর মধ্যে দিয়ে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর কাজ করছে। বিভিন্ন দেশে আপনি যদি দেখেন, কিছুদিন আগে ইউরোপের একটা দেশের ইলেকশন হলো,
তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটা দেশের ইলেকশনের সময় বা আমেরিকাতে, সেখানে ট্রাস্টটা, এই নিউজের ট্রাস্টের ব্যাপারে কিন্তু সবারই কোশ্চেন। সেখানে দেখা গেছে এই এআই দিয়ে এমন সব প্রচারণা করা হয়েছে, এমনভাবে ম্যানিপুলেট করা হচ্ছে, বা একদল আরেক দলকে ঘায়েল করার জন্য কাজ করছে এই টুলসটাকে ব্যবহার করে। এটা আসলে আমাদের বাংলাদেশের একার সমস্যা না, এটা একটা সারা পৃথিবীর সমস্যা এখন, এবং অন্যান্য দেশ এটাকে ট্যাকেল করছে বিভিন্নভাবে। আমাদের দেশও ট্যাকেল করাটা খুব জরুরি, এবং এটা না হলে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, এবং হচ্ছেও অনেক বিভ্রান্ত হচ্ছে, অপতথ্য, মিথ্যা তথ্য। এই যে এআই দিয়ে একজনের ছবি আরেকজনের ছবি বসিয়ে দিয়ে কাজ করা, কারণ এআইর যে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা আমরা বলছি, এটা অ্যাকচুয়ালি অনেক বেশি ধারালো, এবং এই কাজ আগাচ্ছে, এবং যারা এই সমস্ত কাজ নিয়ে, হাইটেক কাজ নিয়ে কাজ করে, তারা কিন্তু এই কাজে বিশেষভাবে পারদর্শী, এবং তাদের এই কাজগুলো স্বাভাবিকভাবে বিব্রত করছে অনেক মানুষকে। তো এই বিষয়টা আমরা বাংলাদেশে বসে কিন্তু গ্লোবাল পার্সপেক্টিভ থেকে যদি দেখি, পৃথিবীর 10টা, আমি একটা রিপোর্টে দেখেছিলাম 10টা র্যাঙ্কিংয়ের মধ্যেও আমাদের সাউথ এশিয়া অনেক উপরে আছে, আমেরিকা আছে, কানাডা আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে। এই সব দেশে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো এখন খুব বেশি করে আলোচনা হচ্ছে, এবং এইটা কমব্যাক করার জন্য, এটাকে হ্যান্ডেল করার জন্য একটা নতুন করে স্ট্র্যাটেজি এবং পলিসি বিভিন্ন দেশ নিয়েছে, এবং সেটাও কিন্তু আমাদেরকে ফলো করা উচিত আমাদের দেশের জন্য। আপনি যে বিষয়গুলো সামনে নিয়ে আসছেন, আমরা একটু দেশের বাইরের যদি আসলে খবর একটু নিতে চাই, যে যখন এআই নিয়ে অথবা এই ধরনের ফেক নানা রকম নিউজ খবর ছড়িয়ে দেওয়া হয়, তখন আসলে সেই দেশের মানুষ বা সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী বা সেই সব সংস্থাগুলো কিভাবে কাজ করে? যেহেতু আছেন যুক্তরাজ্যের আইনজীবী আমাদের সাথে ব্যারিস্টার আব্বাসুল ইসলাম খান, আপনার কাছে আসলে আমার যেটা জানবার আছে, কারণ সারা পৃথিবীতেই আমরা দেখি যে এআই দিয়ে হোক, সেলিব্রিটি এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের এক ধরনের ট্রোলিং করবার ট্রেন্ড খুব চলছে। এটাতে এক ধরনের মানুষ এরকম হয়তো সাময়িক খুব আনন্দ পাচ্ছে, কিন্তু একই সাথে সামাজিকভাবে সে মানুষটাকে হেয় করা হচ্ছে। বাইরের দেশে সেটি, আপনি যে যুক্তরাজ্যে অবস্থান করছেন, যুক্তরাজ্যে এই জিনিসগুলো আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, বা আদৌ কাউকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে কিনা? প্রথমত হচ্ছে যে যুক্তরাজ্যে সকল বিষয় তো এআই একটা গ্লোবাল প্রবলেম, যেটা আমার আগে বলেছেন, যে এই গ্লোবাল প্রবলেমটা এখনো সবগুলো দেশই কিভাবে সেটাকে ট্যাকেল করবে, তারা সেভাবে এখনো সেটার ব্যাপারে একটা স্বচ্ছ গাইডলাইন তারা তৈরি করতে পারেনি বলে আমি মনে করি। বাট এখানে কিছু রেড লাইন আছে, যেমন ট্রলিং খুব একটা নর্ম অফ আপনার ইউরোপিয়ান পলিটিক্সে। এআই জেনারেট ভিডিও অথবা ফটো দিয়ে ট্রলিং করাটা খুব বেশি অস্বাভাবিক নয় রাজনীতিবিদদের জন্য। কিন্তু যেখানে আপনার এআই জেনারেটেড ভিডিও বা ফটো যখন আপনার হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কেউ, অথবা বুলিং এর শিকার হচ্ছে, বিশেষ করে প্রাইভেট সিটিজেন যারা আছে, সেক্ষেত্রে আইন খুব কঠিন। সেখানে আপনি খুব সহজেই চাইলে আপনি যদি কোনো ছবি অথবা ভিডিওর কারণে হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন বা বুলিং এর শিকার হচ্ছেন, আপনি যেতে পারবেন আপনার পুলিশের কাছে, আপনি কমপ্লেন নিয়ে যেতে পারবেন। পুলিশের সেই সক্ষমতাটা আছে, প্রথমত হচ্ছে তাদের সেই সক্ষমতা আছে আপনার আইটি রিলেটেড সক্ষমতা, যেটা প্রয়োজন আইডেন্টিফাই করা এই ফটো বা ভিডিওটা কে তৈরি করেছে, কারা সেটাকে সার্কুলেট করছে, সেটার ব্যাপারে তাদের কোনো কার্যত কোনো কারণ আছে কিনা যে এই পার্টিকুলার পার্সনটাকে বুলিং বা হ্যারাস করার জন্য। সে আইনটা সেক্ষেত্রে খুব বেশি কঠোর বুলিং এবং হ্যারাসমেন্টের ক্ষেত্রে, এবং দ্রুত বিচার সেখানে সম্ভব। আপনি যখন পুলিশের কাছে নিয়ে যাচ্ছেন, তারা খুব দ্রুত সেটাকে ইনভেস্টিগেট করছে উইদিন এ কাপল অফ মান্থস, এবং ইনভেস্টিগেট করার পরে সেটা কিন্তু আপনার কোর্টে চলে যাচ্ছে, এবং কোর্টে গেলেও কিন্তু সেটা আপনার সুষ্ঠু বিচার আপনি পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি বাংলাদেশে চিন্তা করেন, বাংলাদেশের কনটেক্সটে, তাহলে দেখবেন যে খুব সহজেই মানুষ হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, বুলিং এর শিকার হচ্ছে। আপনার একজনের ফটো আরেকজনের সাথে মিলিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফটো সার্কুলেট হচ্ছে, মিথ্যা নিউজ সার্কুলেট হচ্ছে, এবং সেটাকে মানুষ বিশ্বাসও করছে অনেক ক্ষেত্রে। সেটার কারণে যেটা হয় যে মানুষ এই সমাধান যেটা প্রয়োজন তার, যে সেই যে বুলিং এর শিকারটা হচ্ছে অনলাইনে, সে সমাধানের জন্য এক জায়গায় যাবে, পুলিশের কাছে যাবে সমাধানের জন্য, সে সমাধানটা পায় না, অথবা যে ব্যক্তিটি কাজ করছে যুক্তরাজ্যে আসলে কিভাবে তারা এত দ্রুত কাজ করতে পারে, মানে আপনার কাছ থেকে যদি আমরা আসলে এই বিষয়ে একটু পরামর্শই জানতে চাই। আমার কাছে মনে হয় বাংলাদেশের
প্রথমত হচ্ছে একটা অ্যাওয়ারনেস তৈরি করা দরকার বাংলাদেশের, এআই এর মাধ্যমে ফেক নিউজ তৈরি করা হয় এবং কিভাবে সেটা তৈরি করা হয়, কিভাবে সেটা আইডেন্টিফাই করা হয়। 2 নম্বর হচ্ছে আমাদের ফ্যাক্ট চেকাররা এখন ভালো কাজ করছে, তাদের একটা ভূমিকা এখানে রয়েছে। 3 নম্বর আমি মনে করি আমাদের কিছু এক্সপার্টিস এখানে তৈরি করা দরকার, যারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে যে এটার সোর্সটা কোথায়, কারা মূলত এই প্রপাগান্ডাগুলো অথবা ফেক নিউজগুলো ছড়াচ্ছে, অথবা কি কারণে কোন উদ্দেশ্য নিয়ে তারা ছড়াচ্ছে। এই ব্যাপার আমি মনে করি যে আপনার বাংলাদেশের পুলিশকে এক্সপার্ট যারা আছেন এই ফিল্ডে তাদেরকেও হেল্প করা প্রয়োজন। তাদের সহযোগিতা পেলে হয়তো খুব অল্প সময় সম্ভব যে আইডেন্টিফাই করা। কিন্তু আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে এই এক্সপার্ট আসলে আমাদের আছে কি না, আমরা সাধারণ মানুষ জানি কি না তারা আসলে কোথায়, কার কাছে যেতে হবে। কারণ অনেকের সাথে যখন আমাদের এর আগে কথা হয়েছে তখন আমরা দেখেছি যে ভুক্তভোগী যারা আছেন তারা পুলিশের কাছে স্বাভাবিক অন্যান্য বা অভিযোগের মতো অভিযোগ করেন, কিন্তু সেখান থেকে খুব একটা সহসা তারা কোনো সমাধান বা সাহায্য পান না। কেন আসলে এই জায়গাটা আমরা এখনও তৈরি করতে পারছি না? প্রশ্নটি থাকবে আমার নুরুল কবির আপনার কাছে, তবে সেটি বিরতির পর নিশ্চয়ই উত্তর দেব। আপনারা দুজনেই আমাদের সাথে আছেন ফেক নিউজ স্ক্যানারে, নিশ্চয়ই আমরা বিরতির পর আবারও আপনাদের কাছে ফিরে আসব। দর্শক, বিরতি নিতে হচ্ছে ফেক নিউজ স্ক্যানারে, নিশ্চয়ই আপনার আলোচনায় বিরতির পর আবারও যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য। ফেক নিউজ স্ক্যানারে আবারও আপনাদেরকে আমন্ত্রণ। আমাদের সাথে অতিথিরা যেমন আছেন, আমি নুরুল কবির আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে আসলে বাংলাদেশের মানুষ আসলে এই ধরনের আইনি সহযোগিতা আদৌ পান কিনা। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা যেটুকু জানি পুলিশের স্পেশাল এবং র্যাবের একটা ইউনিট, সাইবার ইউনিট, এরা অনেক ধরনের ইকুইপমেন্ট নিয়ে কাজ করেন এবং তারা সাইবার অপরাধ জগতের যে সমস্ত কমপ্লেনগুলো আছে সেগুলো নিয়ে ওনারা কাজ করেন। বা কতটুকু আসলে মানুষ সেটা জানে বা কিভাবে মানুষের অভিযোগ করবে এই বিষয়ে আমার মনে হয় ভালো প্রচারণাটা নাই, এটা একটা। তবে এটা একটু আগে যিনি আব্বাস সাহেব বলছিলেন যে পুলিশ লন্ডনে বা যুক্তরাজ্যে যে কোনো সময় ট্র্যাক করতে পারেন, এটা আমাদের দেশেও সম্ভব। এটা আইপি সার্চ করে বের করা যায়, পুলিশের কাছে সেই নলেজ আছে। কিন্তু এটাকে আরেকটু বেগবান করা দরকার, আরেকটু বেশি তাদের কেপিআই সেট করা উচিত। যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে বাংলাদেশের, আইনের বিধান অনুযায়ী শাস্তির বিধানও রয়ে গেছে। তাহলে সেটা প্রক্রিয়াটা কার্যকর করার জন্য যাদের দায়িত্ব তারা যদি সেই বিষয়টা সম্পর্কে অবহিত না থাকেন বা অবহিত থাকলেও এনফোর্স না করেন, তাহলে আসলে এই বিষয়তে সাধারণ মানুষ অনেক ধরনের বিভ্রান্তি এবং অনেক ধরনের হিউমিলিয়েশনের শিকার হচ্ছে। তো এই জায়গাতে একটা আমার কাছে মনে হয় যে সরকারি যে সমস্ত সংস্থা এই কাজের সাথে জড়িত আছে তাদেরকে সচেতন হতে হবে, তাদেরকে এনফোর্সমেন্টে এগিয়ে যেতে হবে। আপনি সচেতনতার একটি কথা বলছেন বা একটি শব্দ আসলে এনেছেন, আমাদের আরেকজন অতিথি যেহেতু আছেন তার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে যুক্তরাজ্যের সাধারণ মানুষ, আমরা যেরকম বিরতিতে একটি বিষয়ে আমরা একটু গল্পই করছিলাম সেখানে, যে কোনো একটা কিছু ট্রেন্ড হলে দেখা যায় যে আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষগুলোর ভিতরে সেই ট্রেন্ডটা ফলো করার একটা প্রবণতা চলে আসে। সেই জায়গায় যখন এরকম ট্রোলিং বা বুলিং কাউকে করা হচ্ছে, দেখা যায় সেই একই রকম বিষয়ে নানা মানুষ হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে সেটি শেয়ার করতে থাকে। যুক্তরাজ্যের সাধারণ মানুষ যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে, তাদের ভিতরে কি প্রবণতা আছে, নাকি তারাও আসলে নিজ বিবেচনায় বুঝতে পারেন যে এটি আসলে সত্য, এটি সত্য না? এই সমস্যাটা ইউকেতেও আমরা দেখি যে ফেক নিউজগুলো খুব সহজেই সাধারণ মানুষগুলো যারা সোশ্যাল মিডিয়া ইউজার আছে সেটাকে পার্থক্য করতে পারে না কোনটা রিয়েল এবং কোনটা এআই জেনারেটেড ফেক নিউজ। এই সমস্যাটা এখানেও আছে, কিন্তু এই সমস্যাটা ইউকেতে রিলেটিভলি কম। এটার অন্যতম কারণ হচ্ছে এখানকার যে সোশ্যাল এবং অ্যাওয়ারনেস যেটা রয়েছে সাধারণ মানুষের মধ্যে, তারা এখন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে কিন্তু অ্যাওয়ারনেসের সৃষ্টি করার চেষ্টা চলে। প্রথমত ফর এক্সাম্পল আমরা যখন লিগ্যাল সেক্টরে কাজ করি, আমাদের গত 1-1.5 বছরে বেশ কয়েকটা গাইডেন্স আমাদের জন্য ইস্যু হয়েছে যে আমরা এআই কিভাবে ব্যবহার করব, এআই এর সমস্যাগুলো কোথায়, এআই এর মাধ্যমে যে ফেক নিউজগুলো হয় সেটা আমরা কিভাবে ট্যাকেল করব, কিভাবে আইডেন্টিফাই করব। সেই ধরনের লয়ারদেরকেও কিন্তু বিভিন্ন সময়ে আমাদেরকে গাইডেন্স বিভিন্ন আইদার সলিসিটরস রেগুলেশন অথরিটি অথবা বিএসবি থেকে নিয়মিত দেওয়া হয়। সেটা একটা ওয়ে মানুষকে অ্যাওয়ার করা যে এই সমস্যাগুলো সম্পর্কে। এটার পাশাপাশি এখানকার যে আপনার বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো রয়েছে
তারাও কাজ করে সে খুব সহজে আইডেন্টিফাই করার জন্য, যেটা এখন বাংলাদেশেও হচ্ছে আপনার বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম। আর এটার পাশাপাশি আমি মনে করি মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে। এটার কারণ হচ্ছে, আমি একটা ছোট এক্সাম্পল দিই। আজকে একটা নিউজ রিপোর্টে দেখলাম, নয় দিগন্তের একটা নিউজ রিপোর্টে তারা শহীদুল আলম যে গ্রেফতার হয়েছে আপনার ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা, সেটা একটা ছবি আজকে ছাপিয়েছে নয় দিগন্ত পত্রিকায়। কিন্তু আলটিমেটলি সেই ফটোটা কিন্তু এআই জেনারেটেড একটা ফটো। একটা মিডিয়া যদি সেটাকে নির্ণয় না করতে পারে কোনটা এআই জেনারেটেড ফটো এবং কোনটা এআই জেনারেটেড ফটো না, সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য আরো বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে ফার্স্ট অফ অল অ্যাওয়ারনেসটা আসা দরকার মিডিয়ার কাছ থেকেই, এবং বাংলাদেশের বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে এবং ইনস্টিটিউশনগুলো রয়েছে, তাদের নিজস্ব গাইডেন্স থাকা দরকার, যে তারা গাইডলাইন থাকা দরকার যে তারা কিভাবে এআই জেনারেটেড ফটো অথবা ভিডিওগুলোকে তারা আইডেন্টিফাই করবে। নিশ্চয়ই আপনি যে পরামর্শ দিচ্ছেন এবং একই সাথে আমাদের আরেকজন অতিথি তিনিও যে পরামর্শ দিয়েছেন, দিন শেষে সাধারণ মানুষের তথ্য সুরক্ষা করাটাই আসলে নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি কোনো পন্থা বের হবে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের জন্য। অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে কথা বলবার সুযোগ আমাদের হাতে একেবারেই নেই, সময় শেষ, তারপরেও আপনারা সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবার সুযোগ হবে। দর্শক, আমরা এতক্ষণ আমাদের অতিথিদের সাথে কথা বলছিলাম। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে নিয়মিত ৭১-এর এই আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করতে পারেন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করে নিন। থাকুন ৭১-এর সাথে।